সিপিআইএমের পক্ষে দীপশিতা। যদিও জোরে বলার খুব প্রয়োজন ছিল না, কারণ বিগত দু তিন দিন ধরে আমরা এবং আমার মতো অনেকেই আমরা পরিষ্কার করে বলেছি আমাদের খুব দল বদলের প্রয়োজন নেই। কিন্তু যে 11 সালের পর থেকে যে ধরনের বিশ্বাসভঙ্গের পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, তাতে অবিশ্বাসটাও খুব অস্বাভাবিক নয়, সেটাও আমরা বুঝি। এখন আমি আজকের বিষয়ে ফিরে আসি। সুমনদা বলার সময় ইমরান খানের উদাহরণ দিচ্ছিলেন। আমার মনে পড়ছিল কিছুদিন আগেই এই ইমরান খানেরই সুস্থতা এবং তার মুক্তি চেয়ে বহু মানুষ, যারা একসময় ইমরান খানের বিরুদ্ধে লড়েছেন, হারিয়েছেন, তারা সবাই মিলে চিঠি লিখেছেন, তারা সবাই মিলে তাদের সলিডারিটি ইমরান খানের প্রতি জানিয়েছেন। আমাদের অনেকের মনে হয়েছিল এসআইআর আবহে যখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে তার নাগরিকত্ব, তার বেঁচে থাকার অধিকার, তার মাথা তুলে বাঁচার অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চলবে, তখন হয়তো ইমরান খানের সতীর্থর মতোই অন্যান্য দলে থাকা নানা মানুষ তারা একযোগে এসে বাংলার মানুষের পাশে দাঁড়াবেন। সজলদার কথা শুনতে শুনতে আবার মনে হচ্ছিল যে সজলদা ওই ইমরান খানের সঙ্গে থাকা যে খেলোয়াড়, অন্য দলের খেলোয়াড়, তাদের মতো না হয়ে কিছুটা পাকিস্তানের যিনি সেনা জেনারেল তার পক্ষে চলে গেছেন। আমরা আশা করব বিজেপি তার ভুল ভাঙবেন। এখন দু তিনটে কথা আমার বলার আছে। 1 নম্বর কথা, আমি যখন এখানে সেই কথা বলছি, আমি জানি না আমি আদেও নিজে বৈধ কিনা। একটু আগে আমরা শুনছিলাম বৈধ ভোটার, অবৈধ ভোটার, কারণ যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা আমার ওপারে বসা অনেকে বলেছেন, সেই একই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমারও এসআইআরের নোটিশ এসেছিল। এবং যখন একটু জিজ্ঞেস করা হলো, যিনি বিএলও তিনি আমারই পাড়ার লোক, তাকে যখন জানতে চাওয়া হলো, তিনি বললেন আমার বাবার নাম পীযূষ ধর, আমার বাবার নাম 2002 সালে আছে, আমার ঠাকুরদা তার আগে বহুদিন এমএলএ ছিলেন, নির্বাচনে লড়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, আমার বাড়িরই আর কি ঠাকুরদা, ঠাকুরমা, পিসি সবারই নাম আছে। কিন্তু তা সত্ত্বেও যখন ওই এসআইআরে বিভিন্ন নামের তারা ট্রান্সলেশন করেছেন, আমার বাবা পীযূষ ধর ইলেকশন কমিশনের বদান্যতায় গিজুস ধর হয়ে গেছেন। এখন এটা আমার দায়িত্ব, আমাকে প্রমাণ করতে হবে পীযূষ ধর গিজুস ধর দুজনে একই লোক, আমার বাবার নাম যে আসলেই গিজুস ধর নয়, পীযূষ ধর। এবং এ কথা খালি আমার নয়, এমন বহু মানুষ বাংলায় রয়েছেন, আপনারাও নিশ্চয়ই জানেন, যাদের অনেকের চ্যাটার্জি চট্টোপাধ্যায়ের গণ্ডগোল, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়ের গণ্ডগোল, অনেকের মাঝে চন্দ্র আছে, কোথাও কুমার আছে, কোনোটাতে আছে কোনোটাতে নেই, এমন জিনিস যেগুলো খুব স্বাভাবিকভাবে, খুব সাধারণভাবে এই ব্যুরোক্রেসির মধ্যে দিয়ে যার সলিউশন করা সম্ভব ছিল, সমাধান করা সম্ভব ছিল, সেগুলোকে না করে বহু মানুষকে রাস্তায় দাঁড় করানো হলো। ওই যে উনি বলছিলেন যে একজনের নাকি 100 জন 200 জন সন্তান, আমি জানি না আদৌ সেসব কোথাও হয়েছে কিনা, কিন্তু আমি এটা জানি মুর্শিদাবাদের ছোট্ট একটা এলাকা, আমি ইচ্ছা করেই নাম বলছি না, সেখানে আমাদেরই এক ইউনিভার্সিটির বন্ধু ভাই যাকে বলতে পারি, সে আমাকে বলে পাঠালো, দীপশিতাদি আমার ওয়ার্ডে বা আমার বুথে টোটাল ভোটারের সংখ্যা প্রায় 1000, আর আমার বুথে প্রায় 300 জনকে এসআইআরে ডাক পাঠানো হয়েছে। 300 জন। তার কারণ একটা বাবার 4 জন 5 জন 6 জন করে পুত্র অথবা কন্যার সন্তান রয়েছে। এখন এই সমস্ত কিছু যেগুলো খুব স্বাভাবিকভাবে, খুব সাধারণ চোখে যেগুলোর সমাধান করা সম্ভব ছিল, সেগুলোর সমাধান আমরা করলাম না। সুমনদা বলছিলেন এমন মানুষ যাদের হাঁটার ক্ষমতা নেই, এমন বহু মানুষ 80 বছর 90 বছর বয়স, আমরা এমনও খবর শুনলাম এসআইআরের লাইনে দাঁড়িয়েছেন একজন অশীতিপর বৃদ্ধ, এবং ওই পুরো হেনস্থা সামলাতে না পেরে তিনি মৃত্যুবরণ করেছেন। 33 জন সারা দেশ জুড়ে বিএলও এমন রয়েছেন যারা মারা গেছেন, এমন বহু মানুষ রয়েছেন যারা আত্মহনন করেছেন এবং সুইসাইড করার আগে সুইসাইড নোটে লিখে গেছেন। তারা সবাই পশ্চিমবঙ্গের নয়, পশ্চিমবঙ্গের বাইরেও কেউ কেউ। যে ধরনের চাপ এই যারা কাজগুলো করছেন তাদের ওপর রয়েছে, সেটা কোনো মানুষ সামলাতে পারে না। একজন সরকারি কর্মচারীর সঙ্গেই আমার কথা হচ্ছিল, তারও আমি পরিচয় ডিসক্লোজ করছি না। তিনি বলছেন যে আমরা আগে ভাবতাম যে আমি যখন এসআইআর করছি বা যখন এই নির্বাচনে ভোটার নাম তোলা হচ্ছে, সেখানে নাম তোলাটাই তো আমার প্রাথমিক দায়িত্ব। আমি তো চেষ্টা করব যে মানুষগুলো আমাকে ভোট দিলেন, যে মানুষগুলো আমার রাজ্যের নাগরিক, তার ভোটাধিকার বাঁচুক। তারা যখন নাম তোলার কথা বলছেন তখন তাদের নানা ধরনের কাগজ চাওয়া হচ্ছে, আর যখন নাম বাদ দিয়ে দিচ্ছেন, নাম বাদ দিলেন কেন তা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না। উনি বলছেন এমন বহু মানুষ ছিলেন যাদের ম্যাপিংয়ে খুব টেকনিক্যাল গণ্ডগোল হয়েছে। কীরকম টেকনিক্যাল গণ্ডগোল? ধরা যাক আমার বাড়ি এখানে, আমি এখানকার বাসিন্দা, কিন্তু আমার নামটা আমার পাশের এলাকার যে বিএলও তিনি তুলে দিয়েছেন, ফলে যখন ম্যাপিং হয়েছে ম্যাপিংয়ে আমার নামটা বাদ পড়ে গেছে। এই চোখে দেখা ভুল, যেগুলো বিভিন্ন আধিকারিকরা বলছেন যে আমরা এই লিঙ্ক করে তারা ম্যাপিংয়ের অন্তর্গত ছিলেন এইটা বলে আমরা সলিউশন করতে পারি, সমাধান করতে পারি, ওপর থেকে বলা হচ্ছে করা যাবে না। যে নামগুলো ম্যাপিং করে লিঙ্ক করে একসাথে নেওয়া যায়, ভোটার তালিকায় যাদের নাম তোলা যায় তাদের নাম তোলা যাবে না,
তাদের যদি নাম তুলতে হয় তাদের 13টা ওই ডকুমেন্ট নিয়ে আসতে হবে। কোথা থেকে আসবে 13টা ডকুমেন্ট? আমরা দেখলাম বহু মানুষ যারা আদিবাসী অংশের মানুষ, তাদের নাম বাদ গেছে, কারণ নেই তাদের কাছে ওই ডকুমেন্ট। বহু মানুষ যাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, যখন আমরা ওই SIR এর ওই ফর্ম ফিল আপ করছিলাম, যখন আমরা বিভিন্ন জায়গায় আমরা সেন্টার করেছিলাম, সেই সহায়তা কেন্দ্রে এমন বহু মানুষ এসেছেন যারা কখনো স্কুলে যাননি, স্কুলের ওই 10th পাসের সার্টিফিকেট তাদের কাছে থাকা সম্ভব নয়। সেই মানুষগুলোর নাম কোথায় যাবে? সেই মানুষগুলো কোথায় যাবেন? মোস্তারি বানুকে আপনারা চেনেন। মোস্তারি বানুর ইন্টারভিউ আমি দেখছিলাম, তিনি বলছেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তো কোনো রাজনৈতিক নেতা না, আপনাকে এবার এত পাকামি করে এত কোর্টে কেস করতে কে বলল? সে বলল, হতে পারে আমার কালো কোর্ট নেই, হতে পারে আমার PR নেই, হতে পারে আমি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নই, কিন্তু আমার গ্রামের যে সাধারণ মানুষগুলো প্রতিদিন ভয়ে বাঁচছেন, যারা ভাবছেন তাদের নাম না থাকলে তাদের কোথাও একটা ঢুকিয়ে দেওয়া হবে, কোনো একটা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আমি ওদের জন্য মামলা করেছি। আমার তৃণমূলের যারা সতীর্থ রয়েছেন তারা মমতা ব্যানার্জি সম্পর্কে ভূয়সী প্রশংসা করলেন, অথচ সেই মমতা ব্যানার্জি এই মহিলা, এই পশ্চিমবঙ্গের মহিলা, এই গ্রামের মহিলা, তার নাম একবারও নিলেন না কেন? যদি সত্যিই মমতা ব্যানার্জি আসলেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করতে চান, যদি সত্যিই তার আসলেই কোনো রাজনৈতিক অভিসন্ধি না থাকে, তাহলে এই বাংলার প্রান্তিক মুসলমান মহিলাটি, তার কথা তো বলা উচিত ছিল, তাকে তো অ্যাকনলেজ করার কথা ছিল, তাকে তো সম্মান দেওয়ার কথা ছিল, করলেন না কেন? যত তৎপরতা মমতা ব্যানার্জিরা দেখালেন, কোর্টের মধ্যে দেখালেন, বিভিন্ন জায়গায় ভাষণে দেখালেন, সেই একই তৎপরতা এই পুরো সময়ে যখন সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে, তাদের হেনস্থা থেকে বাঁচাতে তারা চেষ্টা করলেন না কেন, সচেষ্ট হলেন না কেন? আমরা জানি দুটো খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট আছে, একটা হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 এবং দ্য রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস 1960। এই দুটোতেই বলা হচ্ছে যে যখনই SIR হবে, সেই SIR এর শুরুয়াতটা হবে ব্ল্যাঙ্ক রোল থেকে, অর্থাৎ আমার মূল কাজ বা আমার মূল ইন্টেনশন আরও বেশি মানুষকে, যারা আমার দেশের নাগরিক, তাকে নাগরিক অধিকার দেওয়া। কিন্তু আপনি SIR শুরু থেকেই যদি দেখেন, তাহলে এখানে সাধারণ মানুষের নাগরিক অধিকার দেওয়ার পরিবর্তে কি করে নাগরিকত্ব কেড়ে নেওয়া যায়, সেই ইন্টেনশনটা খুব স্পষ্ট ছিল, যার বিরুদ্ধে আমরা কথা বলে গেছি। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, এমন বহু BLO তারা তাদের নিজেদের কথা ভাগ করেছেন। ধরা যাক কারুর একটা ডকুমেন্ট আছে যেটা 1973 সালের আগে, আমরা জানি সেই সময় প্রিন্টেড ডকুমেন্টের খুব চল ছিল না, হাতে লেখা ডকুমেন্ট। যারা আধিকারিকরা রয়েছেন তারা বলছেন ওইটা দেখে, নাম দেখে আমরা ভেরিফাই করে দিচ্ছি, কিন্তু আমার মাথার ওপর যারা বসে আছেন তারা বলছেন আপনি ভেরিফাই করলে চলবে না, আপনাকে দায়িত্ব নিতে হবে। এখন আমি যাকে চিনি, আমি আধিকারিক, আমি তার দায়িত্ব নিতে পারি, কিন্তু বহু মানুষ যাদের সঠিক ডকুমেন্ট, তাদের সবার দায়িত্ব নেবে কে? দেশের সরকার, রাজ্যের সরকার আসলেই সাধারণ মানুষকে খালি ভোটার ভাবেন। দেশের সরকার, রাজ্যের সরকার আসলেই সাধারণ মানুষকে খালি তার ভোটের অঙ্কে আপ এবং ডাউন দেখেন। দেশের সরকার, রাজ্যের সরকার এবং সরকারে থাকা যে ক্ষমতাসীন দল, তারা সাধারণ মানুষকে শুধুই তার ক্ষমতায় ওঠার সিঁড়ি দেখেন, তাদের মানুষ বলে মনে করেন না। আমরা মনে করি আজকের এই সভা থেকে কে নির্বাচনে কত আসন পাবে, SIRকে কে কত ভালোভাবে ব্যবহার করতে পারবে, SIRকে আমি মুসলমানদের তাড়াবো, রোহিঙ্গাদের তাড়াবো, অনুপ্রবেশকারীদের তাড়াবো, এই ন্যারেটিভ জিতবে? নাকি যখন তৃণমূল, যখন BJP সাধারণ বাংলার মানুষের ওপর আক্রমণ করছে, আমি মমতা ব্যানার্জি আপনাদের বাঁচিয়ে নিলাম, এই ন্যারেটিভ জিতবে? এর চেয়েও যেটা গুরুত্বপূর্ণ এই নির্বাচনে, তা হলো পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি মানুষ, তার বাঁচার অধিকার জিতবে না জিতবে না। এমন বহু মানুষ রয়েছেন যারা BL এর কাজ করছেন, যারা বলেছেন যে আমি নিজেই BLO, আমি আবার আমার নিজেকেই আমি আমার ওই সমন ধরিয়েছি যে আমি আদেও নাগরিক কিনা আমি জানি না। এমন বহু নানা কথা বিভিন্ন জায়গায় উঠে এসেছে। দুটো কথা বলার, লাইনে দাঁড়ানোরই না ধরনের কথা হলো। আমরা যখন ওই ডিমনিটাইজেশন হচ্ছিল তখনও বহু মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। আমাদের বলা হয়েছিল লাইনে দাঁড়ালেই আমাদের ওই যে সভ্যতার চাবিকাঠি, বিকাশের চাবিকাঠি আমাদের হাতে চলে আসবে, দুর্নীতি দমন হবে, কোটি কোটি টাকা নাকি বাইরে থেকে চলে আসবে। তার একটাও হয়নি। বরং আমরা দেখেছি কোভিড পরবর্তী সময় এই ভারতের যারা বড়লোক মানুষ, যারা আদানি, যারা আম্বানি, তারা কয়েকশো টাকার, কয়েকশো হাজার কোটি টাকার তারা মালিক হয়েছেন। তাদের এর আগে যা সম্পত্তি ছিল সেই সম্পত্তি ফুলে ফেপে উঠেছেন। আর ওই লাইনে দাঁড়িয়ে যে মানুষগুলো মারা গেলেন, ওই লাইনে দাঁড়িয়ে যে মানুষগুলো খুন হয়ে গেলেন, তাদের সম্পর্কে কথা বলা হয়নি। এই যখন SIR এর প্রক্রিয়া শেষ হবে, আমি জানি আমার যা ডকুমেন্ট রয়েছে, অথবা অমর্ত্য সেনের যা ডকুমেন্ট রয়েছে, অথবা সুভাষচন্দ্র বোসের বাড়ির লোকের যা ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট এবং সামাজিক পুঁজির জোরে আমাদের হয়তো বিশেষ কিছু হবে না। কিন্তু এই যে প্রান্তিক মানুষটি, যার এত ডকুমেন্ট নেই, যার এত সাংস্কৃতিক সামাজিক পুঁজি নেই, তিনি যখন খুন হয়ে যাবেন, তার কথা নির্বাচনের পর SIR এর পরে আর কেউ বলবে না। তাদের কথা বলার জন্যই ওই মুর্শিদাবাদের মহিলা লড়েছিলেন।
এই বাংলায় যদি এসআইআর নিয়ে কথা বলতে হয় তাহলে ওই মহিলাদের, অমন হাজার হাজার মানুষ যারা ওনার সঙ্গে রয়েছেন তাদের কথা বলতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শেষ দুটো পয়েন্ট। দেবাংশু বলার সময় বলল যে টক্সিক প্রেমিকা কীরকম ভালোবাসার মানুষ হওয়া উচিত তা নিয়ে কথা বলল, এবং ও বলল যে তৃণমূল আসলে ভালো প্রেমিকা। বিজেপি যেমন বাংলা দখল করার জন্য অ্যাসিড ছুটতে চলে যাচ্ছে, তৃণমূল কখনো তা করেনি। ঠিকই, তৃণমূল অ্যাসিড ছুটতে হয়তো যায়নি, কিন্তু 2011 সালের আগে থেকেই রাজনাথ সিং, যাদের বিরুদ্ধে, যে বিজেপির বিরুদ্ধে এখনও টক্সিক প্রেমিক হওয়ার অভিযোগ করছে, একদিকে সেই বিজেপি এবং আরেকদিকে অতি বামপন্থী কিষেনজি দুজনের হাত ধরাধরি করেছিল। আমি জানি না এই ধরনের প্রেমিকদের, যারা নিজের প্রেমিকাকে পাওয়ার জন্য শত্রুপক্ষের সাথে হাত মেলান, তাদেরকে ঠিক কী ধরনের প্রেমিক, কী ধরনের ভালোবাসার মানুষ হিসাবে ও আসলেই তাদের কথা বলবে। যে মহিলা প্রায় কয়েক মাস ধরে রাস্তা বন্ধ করেছিলেন, জনজীবন বিপন্ন করে দিয়েছিলেন, যে মহিলা 11 সালের পর থেকে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমরা বামপন্থী কর্মী যারা করি, লাল ঝান্ডার কর্মী যারা করি, আমরা কখনো শালকু সোরেনের লাশ কুড়িয়েছি, কখনো সুদীপ্ত গুপ্তর লাশ কুড়িয়েছি। যে মানুষ তার প্রেমিকাকে পাওয়ার জন্য এতগুলো মানুষকে খুন করতে পিছপা হন না, তাকেও আমরা কতটা প্রেমের গ্রিন ফ্ল্যাগ বলবো, আদেও তাদের সবুজ ফ্ল্যাগ বলা যায় কি না, এই প্রশ্ন তো আমার রইবে। শেষ কথা যেটা বলার, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা প্রতিদিন এসআইআরের বিরুদ্ধে লড়েছেন, ভালো কথা। মমতা ব্যানার্জি বলছেন তারা বাংলার কথা, বাঙালির কথা আরও বেশি করে বলতে চান, তাই তারা লড়ছেন। মমতা ব্যানার্জি বললেন তিনি বাংলার মানুষের জন্য কালো কোট পরে দিল্লিতে পৌঁছে যেতে পারলেন। আমার প্রশ্ন থাকবে, এই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা যখন উড়িষ্যায় খুন হন, তখন সেই উড়িষ্যাতে মমতা ব্যানার্জি পৌঁছে যান না কেন? একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিক যেমন বিভিন্ন জায়গায় শুধু বাংলা বলার অপরাধে, শুধু মুসলিম হওয়ার অপরাধে, শুধু লুঙ্গি পরার অপরাধে আক্রান্ত হন, খুন হন, জেলের মধ্যে বন্দী হন, মমতা ব্যানার্জি তাদেরকে ছাড়িয়ে আনার জন্য কিছু করেন না কেন? পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি হওয়া যে হেল্পলাইনে বলা হলো যে এখন আপনি অনলাইনে এসআইআর এর সমস্ত কাজ করতে পারবেন, বহুদিন ধরে সেই হেল্পলাইন ডাউন ছিল, তা নিয়ে একদিনের জন্য কোথাও কোনো কথা হয়নি কেন? যে পরিযায়ী শ্রমিকদের কফিন আপনারা দেখেন, যার সামনে তৃণমূলের বিভিন্ন নেতা ফটো তুলতে যান, একটু খোঁজ নিয়ে দেখবেন ব্যাঙ্গালোর থেকে আসা, দিল্লি থেকে আসা এমন অনেকগুলো কফিন আসলেই রাজ্য সরকারের দায়িত্বে আসে না। ওই এলাকার যে বাঙালি পরিযায়ী শ্রমিক, যারা কেউ লাল ঝান্ডার রাজনীতি করেন, কেউ সিআইটিউ করেন, নিজের গ্যাটের টাকা দিয়ে ওই মৃত বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলায় পাঠান। তাই নির্বাচনের আগে বাঙালির আবেগ, বাংলার আবেগ নিয়ে নানা ধরনের হয়তো কথা বলা যায়, কিন্তু তা দিয়ে আসলেই নির্বাচনের রাজনীতি হয়তো হয়, মানুষের রাজনীতি হয় না। এখানে তিলোত্তমা মজুমদার বসে আছেন। আমার মনে আছে কিছুদিন আগে আপনাদেরই এইখানে একটি এমনই বিতর্ক সভায় তিলোত্তমাদি বলেছিলেন যে টুপি পরা, লুঙ্গি পরা বিভিন্ন মানুষ যখন তার আশেপাশে সংখ্যাধিক্য হয়, যখন সংখ্যায় বেড়ে যায়, তখন তার ভয় হয়, তখন তার মনে হয় যে তিনি খুব আনসেফ বোধ করেন। আমি খালি সবাইকে মনে করিয়ে দেব, কিছুদিন আগে উত্তরাখণ্ডে মোহাম্মদ দীপক বলে একটি ছেলে, যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একজন সাধারণ মুসলমান মানুষকে বাঁচানোর জন্য যখন রাস্তায় নেমেছিলেন, তার বাড়ি ঘিরে ধরে যারা তাকে খুন করার, তার বাড়ির মা বোনকে রেপ করার, ধর্ষণ করার হুমকি দিয়েছিলেন, তাদের দেখেও আমাদের মনে ওই একই রকম ভয় হয় কি হয় না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দীপশিতা। না, ফরম্যাটটা আমি ভাঙতে পারবো না। আমি বলছি যে দীপশিতা একটা চমৎকার কথা বলেছে, আমার মনে হয় ধ্রুব সত্য, সেটা হচ্ছে সরকার কেন্দ্রের হতে পারে কিংবা রাজ্যের, সবসময় মানুষকে ভোটার ভাবে। কিন্তু দীপশিতা মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে তৎপরতা নিয়ে প্রশ্ন তুলতেই পারে, কিন্তু দীপশিতা বা আলিমুদ্দিনকে এই তৎপরতা নিয়ে পার্টি লাইন কি সেটা তো আগে বলতে হবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে, যে মানিক সরকার অন ক্যামেরা বলেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে তিনি অন্তত ছোট করে দেখতে রাজি নন। আর কোনটা বামপন্থীদের বক্তব্য সেটা ওপেন ফোরামে জেনে নেওয়া যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.